একটা ওয়াদা করতে হবে, পারবেন? হ্যাঁ, তার আগে আমি বলে দিচ্ছি, ওয়াদা আমি করাবো না আইএসএফ কে ভোট দিন, ও অত আমি নোংরা ছেলে নয়, কিন্তু ওয়াদা করতে হবে একটা, 2026 সাল আসছে, আমি তৃণমূলকে ভোট দেবো না। যারা পারবেন হাতটা তুলুন। আমরা ওয়াদা করছি তো নাকি 2026 সাল আসবে আমরা তৃণমূলকে ভোটটা দেব না? কারণ কেন? ও মাদ্রাসা মসজিদ বাঁচানোর লড়াই আমার পাশে ছিল না, উল্টে আমার ভাইদের নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরাও 2026-এ ওকে ভোটটা দেব না। ওয়াদা করছেন তো ভাই? ওয়াদা হচ্ছে তো ভাই? এর জবাবটা দিয়ে হবে তো নাকি? জবাবটা হবে ভোটের মাধ্যমে। মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেব মুর্শিদাবাদের মানুষের ক্ষমতাটা কি আছে, বুঝাতে হবে। আপনার ভোট নিয়ে 3টে এমপি, আর ওই এমপি গুলোকে তো আমি খারাপ ভাষা বলি না, সমস্যা হচ্ছে এখানে। আমি যদি মানুষকে গরু ছাগল বলতুন, ওদেরকে বলে দিতুন এখন গরু ছাগল, কিন্তু আমি এটা বলতে পারি না, এটা আমার দুর্বলতা, এটা আমার দুর্বলতা। মাস গেলে মোটা মোটা টাকা বাচ্চা, তারা অন্তত একটা সুপ্রিম কোর্টে মামলা করতে পারলো না। মাস গেলে একটা এমপি প্রায় 4 লাখ টাকার কাছে পায়, তারা অন্তত একটা মামলা করতে পারলো না সুপ্রিম কোর্টে যে ওয়াকফ সংশোধনী আইনকে বাঁচাবো। আমি কিন্তু আমার ভোট চাওয়ার জন্য কি ওয়াদা করিয়েছি আপনাদের? ভুল বলতে পারে, ভাইজান এসে ওয়াদা করিয়ে দিয়ে চলে গেল নিজের। আমি চেয়েছি কি আমার জন্য ভোটটা? আইএসএফ এর জন্য চেয়েছি না, অত আমি খারাপ ছেলে না। আমি চাইছি তৃণমূলকে জবাব দেওয়ার জন্য, যাকে ইচ্ছা দেবেন, নোটা আছে নোটাতে গিয়ে ভোট দেবেন। কি বলছি বুঝতে পেরেছেন তো? ওটা তো সব রাজ্য সরকারগুলোকে আওয়াজ তুলতে হবে। কি বলছি বুঝতে পারছেন বাবুরা? মাথায় থাকবে তো নাকি? এটা মাথায় রাখতে হবে। যা ভুলবেন, একটা জিনিস কিন্তু ভুলা যাবে না। এই মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ আন্দোলন করলে তাদেরকে শাসিয়ে গিয়েছিল। আমি এই মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে বলছি, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রোগ্রাম করছি। আপনি রাজা, আমরা প্রজা নয়। আপনার হুমকি নওশাদ সিদ্দিকী মানবে না, হরিয়ার পাড়ার মানুষ মানবে না, মুর্শিদাবাদের মানুষ মানবে না, রাজ্যের মানুষ মানবে না। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্রকে মান্যতা দিয়ে এই মুর্শিদাবাদের মাটিতেই ওয়াকফ সংশোধনী আইনকে বাঁচাবার জন্য আজকে প্রতিবাদ সভা, অধিকার সভা করছি। মমতা ব্যানার্জি আমাদেরকে আটকাতে পারেনি, কারণ সংবিধান আমাদের হাতে আছে। তাই বারবার একটা কথা বলি, আইন হাতে তুলে নেবেন না, সংবিধানকে সবসময় সামনে রেখে লড়াই করবেন। হয়তো কিছু সময় আপনাদের অসুবিধা হতে পারে, কিন্তু এটা মাথায় রাখবেন, দিনের শেষে সংবিধানের জয় হবে, বোমগুলি পিস্তল পরাজিত হবে সংবিধানের কাছে। তাই মুর্শিদাবাদের মানুষকে বলবো, আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে, ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। 2021-এর নির্বাচন এনআরসিসি এর নাম করে পার করেছে, এবারে নির্বাচনেরা এই এসআইআর এর নাম করে পার করতে চাইছে। আপনারা ভয় পাবেন না, আপনারা মাথায় রাখবেন, আপনাদের পাশে কেউ থাকুক আর নাই থাকুক, আপনাদের পাশে খামচিহ্ন আছে, নওশাদ সিদ্দিকী আপনাদের পাশে আছে। কারণ আপনাদের আমি উদাহরণ নয়, বাস্তবিক অর্থে বলছি, যখন আপনার মাদ্রাসা মসজিদ ঈদগাহ কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল এই কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে, তখন কিন্তু মমতা ব্যানার্জি আপনার এলাকার 3টে এমপি, আপনার এলাকার 20-21টি এমএলএ কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে কেউ মামলা করেনি। যখন মাদ্রাসা মসজিদকে বাঁচাতে হবে, ঈদগাহকে বাঁচাতে হবে, আপনার আমার পূর্বপুরুষের কবরস্থানকে বাঁচাতে হবে, ওয়াকফ সম্পত্তিকে বাঁচাতে হবে, তখন 3টে এমপির কিন্তু ঘুম ভাঙেনি। তখন আপনাদেরকে জানিয়ে যায়, এই খামচিহ্ন এই নওশাদ সিদ্দিকী আপনার মাদ্রাসা, আপনার মসজিদ, আপনার ঈদগাহ, আপনার পূর্বপুরুষের কবরস্থানকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছি। এখন যে মাদ্রাসায় নামাজ বাচ্চাটা পড়ছে, এখন যে মসজিদে আপনি নামাজ পড়ছেন, এখন যে পূর্বপুরুষের কবরস্থানটা সুরক্ষিত আছে, বছরে বছরে যে ঈদের 2 ঈদের নামাজ পড়ছেন ঈদগাতে, যেটা সুরক্ষিত আছে, আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলার জন্যই আছে, কোনো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আপনার এমপি এমএলএদের মামলার জন্য নয়। ওরা তো মামলাই করেনি, উল্টে কি বলেছিল, 750 মুসলিম ছেলের নামে মিথ্যা মামলা শুধু দিয়ে অ্যারেস্ট করেছে। কোথায়? শামশেরগঞ্জে। দেখো, কেউ অন্যায় করলে সে ছাড়বাক, তার হয়ে আমি কোনোদিন কথা বলি না আর বলবো না। যে অন্যায় করেছে 6 মাসের মধ্যে প্রয়োজনে ফাঁসিতে টাঙিয়ে দাও, কারো অসুবিধা হবে? এই গোবিন্দ দাস, আর নামটা কি ভাই, হরে গোবিন্দ দাসের যে পরিবারের 2জনকে খুন করেছেন, যারা অন্যায় করেছে তাদেরকে 6 মাসের মধ্যে যদি ফাঁসিতে চড়িয়ে দিই, কারো অসুবিধা হবে?
যারা চান যা হরগোবিন্দ দাসেদেরকে যারা খুন করেছে, খুনিরা ফাঁসিতে চড়ুক, একটু হাত তুলে দেখান তো। সবাই আমরা চাইতো নাকি? এই হাতটা তুলে রাখুন, হাতটা তুলে রাখুন, সবাই চাইতো নাকি? কিন্তু এর সাথে সাথে আমরা এটাও তো চাইবো, ওয়াকফ আন্দোলনকে সামনে রেখে নিরীহ 750 মুসলিম ছেলেদেরকে যে সরকার জেল খাটিয়েছে তারও পতন হোক। এই তারা কারা হাত তুলুন তোরা, তারও পতন হোক, এটা চান তো নাকি? আমরা যেমন চাইবো খুনিরাও ফাঁসি চড়ুক, আর মিথ্যা মামলায় যাদেরকে জেল খাটাচ্ছে তারাও পতন হোক। আমি আমার কথা বলছি, ওই দিনকে আমি শিয়ালদাতে ছিলাম, বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিলাম, কলকাতার রাজপথ কেঁপে গিয়েছিল, দিল্লি পর্যন্ত আওয়াজ চলে গিয়েছে যে পশ্চিম বাংলার শহর রাজধানী কলকাতাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে একটা বিশাল র্যালি বার হয়েছে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে। এই ধরনের র্যালি যদি প্রতিটা এলাকায় বেরিয়ে যায়, বিজেপি তাহলে কেঁপে যাবে। সাথে সাথে কি দেখলাম, ভাঙড়ে নাটক করে মিথ্যা মামলা দিল, 3000 মুসলিম ছেলের নামে এই মমতা ব্যানার্জি মামলা দিয়েছিল, আন্দোলন হচ্ছিল বিজেপির বিরুদ্ধে। আমি ভাঙড়ে ছিলাম না, আমার নামে ওই দিনকে 5টা মামলা দিয়ে দিল। এটাকে ভাবতে হবে। আর মুর্শিদাবাদে এসে মুর্শিদাবাদের সহজ সরল ধর্মপ্রাণ মানুষগুলোকে চমকে গেল, কি বলল, যদি কেউ ওয়াকফ নিয়ে আন্দোলন করে দিল্লি দিকে আন্দোলন করুন, আর নালে আমার থেকে কেউ, কি বলেছে মাথায় থাকবে তো? মসজিদকে বাঁচানোর জন্য আন্দোলন হচ্ছিল, মাদ্রাসাকে বাঁচানোর জন্য আন্দোলন হচ্ছিল, ঈদগাহকে বাঁচানোর জন্য আন্দোলন হচ্ছিল, আপনার দাদু যে কবরে শুয়ে আছে ওই কবরস্থানটাকে বাঁচানোর আন্দোলন হচ্ছিল। আমাদেরকেই যারা বলেছে দিল্লি যাওয়ার নিদান, ভোটের নোটিফিকেশন আসবে, আমরা আমাদের বাড়ির সামনে লিখে দেবো, কিন্তু ভোট চাইতে আসবেন না। মাদ্রাসা মসজিদ বাঁচানোর জন্য আপনি দিল্লি যাওয়ার কথা বলেছেন, আপনি তৃণমূলের নেতা, দিল্লি থেকেই ভোট চান, তাই তো নাকি ভাই? আজকে আমি ভেবেছিলাম সেই সময়ে অন্তত মমতা ব্যানার্জি প্রথম লাইনে থাকবে, পশ্চিম বাংলার মানুষদেরকে ডাক দেবে। বিজেপি নোংরা খেলাই নেমেছে, আজকে মসজিদে হাত দিচ্ছে, কালকে মন্দিরে হাত দেবে, তারপর দিন গির্জা সম্পত্তিতে হাত দেবে, তারপর দিন গুরুদুয়ারা সম্পত্তিতে হাত দেবে। এক কথায় ধর্মীয় সম্পত্তিগুলোকে দখল করার চেষ্টা এই বিজেপি করছে। প্রথম শুরু করেছে ওয়াকফ দিয়ে। আমি সত্যি ভেবেছিলাম মমতা ব্যানার্জি প্রথম লাইনে থাকবে, রাজ্যের মানুষকে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে কল দেবে, আগিয়ে আসুন, রাস্তায় আসুন, বিজেপির এই আইনের বিরুদ্ধে রাস্তায় নামবে পশ্চিম বাংলার মানুষ, দৃষ্টান্ত তৈরি করবে। কে আইএসএফ, কে তৃণমূল, কে কংগ্রেস, কে সিপিএম দেখার দরকার নাই, কে কোন পার্টি করছে দেখার দরকার নাই। পশ্চিম বাংলার মানুষ বিজেপি নিয়ে আসা বিলের বিরোধিতা করবে, রাস্তায় নেমেছে, সারা রাজ্যের মানুষ এক হবে। বিজেপি এখান থেকে বিজেপিকে বার্তা দেওয়া হবে, কেন্দ্রের বিজেপি সরকার ভয় পেয়ে প্রত্যাহার করতে বাধ্য হবে এই আইন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমার ভাবনাটাই তো ভুল ছিল, আমার ভাবনাটাই ভুল ছিল। আমার ভাবনা কি ছিল, যে মমতা ব্যানার্জি লিডার ওয়েস্ট বেঙ্গলের, তিনি সামনে থাকবেন থেকে ওয়াকফের আইনের বিরুদ্ধে আন্দোলন করবে। নওশাদ সিদ্দিকীও যেহেতু মুখ্যমন্ত্রী হিসাবে আন্দোলনে ডাক দিলে, নওশাদ সিদ্দিকীও ঘরে বসে থাকতো না, ওই মিছিলের হয়তো সবার লাস্টে নওশাদ সিদ্দিকীও দাঁড়িয়ে থাকতো, তৃণমূলের নেতৃত্ব নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে। কিন্তু সেটার পরিবর্তে আমাদেরকে নিদান দিচ্ছে না, নওশাদের নামে 5টা মামলা দিচ্ছে না। আমি আপনাদের বলে যাই, আমি এখন একটা মামলায় জামিন করিনি। আমার ওই ছেলেদের যা অ্যারেস্ট করেছে, যাদের নামে মামলা দিয়েছিল, সবার করিয়ে দিয়েছি। ভাঙড়ে খোঁজ নিয়ে দেখুন, সবার মামলা জামিন করে দিয়েছি। আমি কিন্তু ভাই মামলায় জামিন করাইনি। কেন করাবো আমি ভাই? আমি দোষ করেছি নাকি? চলো তুলে নিয়ে চলে যাও, জেল খাটবো, কি আছে? আমি পেটের জ্বালায় রাজনীতি করতে এসছি নাকি যে ম্যানেজ হয়ে যাব? অতটা সহজ নয়। মানুষের অধিকার বোঝানোর জন্য রাজনীতির ময়দানে এসেছি, আর অধিকার নিয়ে আমি রাজনীতির ময়দান ছাড়বো? আমি রাজনীতির ময়দান ম্যানেজ করে ছাড়ার ছেলে নয়। তা বন্ধুগণ, আপনাদের ভাবতে হবে, মমতা ব্যানার্জি আমাদের খুব ভালোবাসছে, ভালোবাসছে, ভালো কথা। কেমন ভালোবাসছে একটু শুনবেন। গত পরশুদিন রাত্রে আপনাদের মুর্শিদাবাদে মাজহারুল ইসলাম নামে একটি শিক্ষক, শুনলাম তার ছেলে নাকি কলকাতায় MBBS পড়ছে, তার মেয়ে নাকি কোনো কলেজের সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে, প্রতিষ্ঠিত ফ্যামিলি, বাড়ির সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত, তার বাড়িতে নাকি গাঁজা খুঁজতে এসেছিল, পুলিশ এসেছিল। আমি প্রশ্ন এখানে মাথায় রাখবেন, পুলিশ কোনোদিন আসে না, পুলিশকে পাঠানো হয়। পুলিশ সম্পর্কে আমরা অনেক কথা বলি,
কিন্তু এদের দোষ নয়, এদেরকে পাঠানো হয় প্রেশার ক্রিয়েট করে, যাই করো সেই করো, হ্যান করো ত্যান করো। আরে এদেরও তো পরিবার আছে ভাই, তাহলে এদের পরিবারের মুখের দিকে চেয়ে আপনার পরিবারের কারণে আমি মিথ্যায় মামলাটা দেবে মনে হয়? রাজনৈতিক কারবারিরা আর নালে পুলিশ মন্ত্রীর নির্দেশে এসেছিল। আপনি বলুন তাহলে মমতা ব্যানার্জি এই সংখ্যালঘু প্রেমী, একটা শিক্ষিত পরিবার ধ্বংস হয়ে যেত তো? পরিবারের গ্রামের মানুষজন বেরিয়ে এসেছিল বলে বেঁচে গেল, নালে হিরোইন না কি মামলাতে কি হতো, অবৈধ গেজা ফেজা ব্যবসাতে কি হতো? তাই আপনাদেরকে ডিসাইড করতে হবে, সামনে 2026 সাল আসছে, আপনারা কি করবেন ডিসাইড করতে হবে। মমতাকে বাঁচাবেন না সম্প্রীতিকে বাঁচাবেন, আপনারা ডিসাইড করুন। মমতাকে বাঁচাবেন না মন্দির মসজিদকে বাঁচাবেন, আপনারা ডিসাইড করুন। আপনারা সিদ্ধান্ত নিন, মমতা ব্যানার্জিকে রাজনৈতিকভাবে বাঁচাবেন না শ্মশান কবরস্থানের জায়গাটাকে বাঁচাবেন। আপনারা সিদ্ধান্ত নিন, মমতা ব্যানার্জিকে রাজনৈতিকভাবে ক্ষমতায় রাখবেন না বাংলার যে আমাদের যে ঐতিহ্য, যে কালচার, সেটাকে বাঁচাবেন। আপনাদের হাতে নির্ভর করছে। আপনি যদি মনে করেন মমতা ব্যানার্জি রাজনীতিকে বাঁচাবেন, তাহলে আপনার সাথে আমার রাজনৈতিক লড়াই লাগিয়ে দূরে করে দিচ্ছে। কদিন আগে মুর্শিদাবাদই হয়েছিল, বহরমপুরে কালী মন্দির ভাঙচুর করেছিল না? কে ধরা পড়েছে? দেখুন বিজেপির নেতা। দক্ষিণ 24 পরগনায় একটা মূর্তির গলা কেটে নিয়ে চলে গেছে, কে করেছে দেখুন কে? চোপড়াতে পঞ্চায়েতের সদস্য বিজেপির ধরা পড়েছে, মন্দির ভাঙচুর করেছে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে কি, বাংলার সম্প্রীতিকে বাঁচাতে হবে, বাংলার ঐক্যকে বাঁচাতে হবে, বাংলার মসজিদ মন্দিরকে বাঁচাতে হবে, বাংলার কবরস্থান শ্মশানের জায়গাকে বাঁচাতে হবে, বাংলার প্রতিটা নাগরিকের অধিকারকে বাঁচাতে হবে। যদি বাংলার প্রতিটা নাগরিকের অধিকারকে আপনি বাঁচাতে চান, তাহলে 2026 সালে বাংলায় নতুন সূর্য তৈরি আনতে হবে। যেই সূর্যতে কি হবে, মানুষ নারী তার অধিকার পাবে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান তার অধিকার পাবে, মানুষ তার অধিকার পাবে, সরকারি কর্মচারীরা তাদের হকের দিয়ে পাবে, পুলিশ 8 ঘন্টার বেশি ডিউটি করবে না। দুর্ভাগ্য আমাদের পুলিশ, আমাদের পরিবারের একটা পুলিশ 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি কেন করবে? এটা বন্ধ হবে। পুলিশের শূন্যপদ বৃদ্ধি হবে, সরকারি কর্মচারীদের দিয়ে বুঝিয়ে দেওয়া হবে, স্কুলের টিচার থাকবে, হসপিটালে ডক্টর থাকবে। আপনাকে আর মুর্শিদাবাদ থেকে কলকাতায় ট্রিটমেন্ট করতে যেতে হবে না। আপনার জেলায় এনআরএস তৈরি হবে, আপনার জেলায় এসএসকেএম তৈরি হবে, আপনার জেলায় আরজিকর তৈরি হবে। এক কথাই আপনার অধিকার আপনার বাড়ির দ্বারে উপস্থিত হবে। বন্ধুগণ, আপনারা দেখেছেন এখন 3 মাথার পরে বিডিও অফিস চলে আসছে না? এসছে তো? 3 মাথার মোড়ে বিডিও অফিস আসছে তো নাকি? হ্যাঁ, তাহলে এক বিধায়ক ভাঙড় যেটা দিয়েছে দুয়ারে সরকার, 3 মাথার মোড়ে উপস্থিত হয়ে যাচ্ছে। যদি আগামী দিনে আপনারা 10টা নওশাদ সিদ্দিকীকে আইনসভার মধ্যে পাঠান, কি হবে? আপনার বাড়ির সামনে বিডিও অফিস হয়ে যাবে। আমি একবার বলেছিলাম, আবারও বলছি, যে গঙ্গা ভাঙন রোধ করা যায় না কেন? কেন রোধ করার ব্যবস্থা করা হয় না? মুর্শিদাবাদের কিছু মানুষের মাথায় একটা ভুল বুঝিয়ে রাখা হয়েছে, গঙ্গা ভাঙন নাকি রোধ করা যায় না। আমি এক কথাই আপনাদের উত্তর চাইব, যদি গঙ্গার ওপর দিয়ে নতুন করে ব্রিজ করা যায়, তাহলে গঙ্গা ভাঙন রোধ করা যায় না? এখান থেকে ফারাক্কা হয়ে মুর্শিদাবাদ যাবেন, এমাল্লাতে যাবেন, রাইট সাইডে দেখবেন নতুন ব্রিজ তৈরি হচ্ছে। গঙ্গার ওপরে যদি নতুন ব্রিজ তৈরি করা যায়, তাহলে গঙ্গা ভাঙন রোধ করা যায় না? কেন গঙ্গা ভাঙন রোধ করছে না? পুনর্বাসনের জন্য, ক্ষতিপূরণের জন্য প্রতি বছরে বছরে হাজার হাজার কোটি টাকা আসছে। যদি একবার গঙ্গা ভাঙন রোধ হয়ে যায়, তাহলে ওটা আর আসবে না। এই শাসক দলের কিছু নেতাদের করে কাম্যে খাওয়ার জায়গা বন্ধ হয়ে যাবে। ওরা করে কাম্যে খাবে বলে আপনার আমার বসত বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে, তারপরেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। তাই বন্ধুগণ, আমাদেরকে আওয়াজ তুলতে হবে, আমাদের ক্ষত আমাদেরকেই সারাতে হবে। আমাদের ভোটে নির্বাচিত হচ্ছে, আমাদের ভোটে ইরিগেশন মিনিস্টার হচ্ছে, আর আমাদের কথা ভাবছে না। আগামী দিনে আমরা আমাদের পক্ষ থেকেই সেচ ও জলপথ মন্ত্রী তৈরি করব, যে মন্ত্রীর কাজ হবে এই ধরনের ক্ষয়গুলোকে রোধ করা, নদীকে তার আপন গতিতে চলার ব্যবস্থা করা। হবে তো নাকি? না ভোটের সময় সব ভুলে যাবেন?